করি তারপর আস্তে আস্তে। সর্বানিধি, আজকে এই আহ, কিষাণ দিবস উপলক্ষে আপনাদেরকে কৃষি জাগরণের এই এই অনুষ্ঠানে আপনাদেরকে সকলকে অনেক অনেক স্বাগত। আমরা কিষাণ দিবস উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা করছি, আজকে এই অনুষ্ঠানটা করছি। আমার সঙ্গে এই মুহূর্তে বাংলার প্রায় প্রত্যেকটা গ্রাম থেকে একজন করে মহিলা চাষি, মহিলা কৃষক তারা আছেন। কেউ মাঠ থেকে আছেন, কেউ তার নিজের বাড়িতে বসে আছেন, আরো অনেকে এখনো জয়েন করা বাকি আছে। সকলে হয়তো জয়েন করতে পারেনি, তারা হয়তো আস্তে আস্তে জয়েন করবেন। আমরা এই যে সকালেই একটা স্যার, এই যে লাইভ। আমাদের নমিতাদি একদম মাঠে চাষের কাজ করছেন, এখনো চাষের কাজ করতে করতেই উনি একটু টাইম দিয়েছেন। ও ওনাকে আচ্ছা জমিতেই আচ্ছা, না না, ঠিক হবে। আছে। নমিতা দি চাষের কাজে ব্যস্ত আছে, ওই জন্য আমাদের সঙ্গে এখনো যুক্ত হতে পারেনি। কিছুক্ষণের মধ্যে হয়তো যুক্ত হবেন। আমাদের সকালেই একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান আমাদের হয়েছে। সেখানে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম থেকে কৃষক ছিলেন, এপিও গোষ্ঠী সংগঠন, তারা সকলেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল এবং খুব ভালো একটা আলোচনা আমরা সকালবেলা পেয়েছি। কাকুন কাকুন্দি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আরো অনেক বাংলার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মহিলা কৃষক তারা কিন্তু উপস্থিত হয়েছে আজকের এই কিষাণ দিবস উপলক্ষে কৃষি জাগরণের এই অনুষ্ঠানে। আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং বাংলার দুই নারী কৃষক তারা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে, যারা দিল্লিতে কিছুদিন আগেই তারা পেপসিকো কোম্পানির তরফ থেকে একটি অ্যাওয়ার্ড ফাংশন হয়েছে, সেখানে তারা বাংলার দুই কৃষক, মহিলা কৃষক, তারা কিন্তু পুরস্কার পেয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে তাপসী পাল, সুজাতা প্রামাণিক। তারা দুজনেই একজন রানার্স আপ ছিলেন এবং একজন উইনার ছিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বাংলা থেকে 13 জন 14 জন মহিলা কৃষক সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা সবার সঙ্গেই প্রায় কথা বলেছিলাম। তাপসী দি, আপনার কাছে আসবো। আজকে হ্যাঁ, বলুন স্যার। আজকে আমাদের যে এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যে বিষয়বস্তু সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে নারীর ভূমিকা কি হতে পারে, এবং বর্তমানে কৃষিক্ষেত্রে নারীদের ভূমিকাটা কি। আমার প্রশ্নটা বুঝ শুনতে পাচ্ছেন? আমার প্রশ্নটা হচ্ছে যে কৃষিক্ষেত্রে নারীদের কি ভূমিকা এখন আছে এবং কি হতে পারে ভূমিকাটা। তাপসী দি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাপসী দি, তাপসী দি, আমি আসবো। তাপসী দির একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাপসী দি একটু মিউটটা করেন। তাপসী দি, আপনার অভিজ্ঞতাটা আমার কেমন? আমার কথা হুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কাকুন, প্রশ্নটা আরেকবার বলুন। সর্বানিধি, আপনার সবাই একটু মুনমুন্দি, সবার কাছে রিকোয়েস্ট আমার যে একটু ক্যামেরাটা একটু অন করে নিন। আরতি দি, সবাই জয়েন করছেন আস্তে আস্তে, ক্যামেরাটা একটু অন করে নিন। আমরা বলুন তাপসী দি। হ্যাঁ, বলছি স্যার, প্রশ্নটা আরেকবারটি করুন। মানে কৃষি ক্ষেত্রে যে নারীদের যে ভূমিকাটা এই মুহূর্তে সেটা কেমন, এবং আপনার অভিজ্ঞতা একজন নারী কৃষক হিসেবে আপনার অভিজ্ঞতাটা কেমন? সেটা কি খুব ভালো, সেটা কি খুব খারাপ, বা একটা মাঝামাঝি পজিশনে আছেন? কেমন আপনার অভিজ্ঞতাটা কেমন? কৃষিক্ষেত্রে নারীদের এখন ভূমিকা হচ্ছে এখন উন্নত। কারণ হচ্ছে আগেতে কৃষিক্ষেত্রে নারীরা ধরুন কাজ করতো মাঠেতে, কিন্তু সেরকম ভাবে তাদেরকে গুরুত্ব দেওয়া হতো না, তাদেরকে সম্মানও দেওয়া হতো না। এখন কিন্তু সেভাবে দিদিরাও ট্রেনিং এ, মানে দাদারা আগে বলতেন যে কি কাজ করবে তোমরা, কি করতে পারবে, মানে কাজ করতেন ওনারা, কিন্তু ওনাদের হচ্ছে সেরকম ভাবে ভরসা করতে পারতেন না দাদারা। কিন্তু যেহেতু যে দিদিরা ট্রেনিং এ আসছেন,
সেই দিদিরা ট্রেনিং পাচ্ছেন, তারা চাষের সম্বন্ধে সবকিছু যখন জানছেন এবং এরা নিজেরাও যে যখন কিছু করছে নিজেরা হাতে কলমে, তখন দাদাদের দিদিদের উপরে ভরসা জেগেছে যে না, এরা কিছু করতে পারবে, বা বাড়িতে যদি নাও থাকি চাষটাকে আগিয়ে নিয়ে যেতে পারবে। নিজেরা না পারলেও কমসে কম লেবার দিয়েও কাজটা করিয়ে নিতে পারবে। তো সেই দিক থেকে দেখতে গেলে আহ নারীদের যে ভূমিকাটা আগে ছিল পরিবারে, তার থেকে কিন্তু অনেকটা আগিয়ে আছে, এবং নারীদের যে একটা আত্মবিশ্বাস বেড়েছে নিজেদের প্রতি যে আমরা পারবো, তা সম্মানও একটা বাড়ি থেকে পাচ্ছে, যে সম্মানটা পেতো নি আগে। সাংবাদিক দি, আপনারও কি একই একই মত, তাপসীদির সঙ্গে একই একই মতামত? আপনার স্পিকারটা একটু অন করুন, স্পিকারটা অন করুন। মিউট করা রয়েছে, মিউট করা রয়েছে। আমি আসবো। সুজাতা দি, আপনার কি মনে হয়, আপনার তাপসীদির সঙ্গে একমত যে আহ, সুজাতা দি, তাপসীদি যেটা বললেন, আপনি কি একমত? হ্যাঁ স্যার। স্যার, এখন তো মেয়েরা ধরুন আত্মবিশ্বাসী হয়েছে চাষের প্রতি, বা নিজেরাও নিজেদের চাষটাকে করে নিতে পারবে সেই মানসিকতা মেয়েদের এসেছে, বা করেও দেখাচ্ছে মেয়েরা, এখন অনেক অনেক মেয়েরা সেটা করেও দেখাচ্ছে। জাস্ট এক সেকেন্ড। প্লিজ সুজাতা দি, একটু টেকনিক্যাল সমস্যা ছিল, বলুন। হ্যাঁ, তাপসী যে বললো সেটা হচ্ছে, তার সাথে আমি একমত। কেননা এখন তো অনেক মহিলারা নিজেরা নিজেদের চাষ করছে, এবং লেবার দিয়েও চাষটাকে পরিচালনা করতে পারছে। এখন প্রায় দেখতে গেলে 100%-এর ভিতরে 75% মহিলারাই চাষের কাজে যুক্ত আছে। সর্বানিধি, ধরুন একজন মহিলা, তিনি একজন মা, সঙ্গে তার সংসার সামলানো, এরপর একজন কৃষক হিসেবে কতটা তিনি সফল হতে পারবেন সেই ঘর সংসার সামলে? আহ, আপনার কি মনে হয় কতটা কঠিন? আপনি একটু আনমিউট করুন। সর- সর্বানিধি, একটু আনমিউট করুন, আনমিউট করুন। সর্বানিধি, একটু আনমিউট করুন, সকলে একটু আনমিউট করে নিন। সকলে একটু আনমিউট করে নিন প্লিজ। করেছি কাকন স্যার। দি, সর্বানিধি বোধহয় আনমিউট করতে পারছে না। একটু ভিডিওটা অন করে নিন আর নিজেকে আনমিউট করে নিন একটু। একটু আনমিউট করুন নিজেকে, একটু আনমিউট করুন, ভিডিওটা একটু অন করে নিন প্লিজ। সবাইকে বলছি।
আমার সঙ্গে রয়েছেন ব্রততী সিং নন্দী। দিদি, আপনি কোন জেলা থেকে এবং আপনার কৃষি ক্ষেত্রে আসার পেছনে মোটিভেশনটা কি ছিল, এবং কি কি সমস্যা আপনি ফেস করছেন বা করেছেন বা আমি করেছিলেন? বাঁকুড়া জেলা বলছি। হুম। তো আমি সেইভাবে আমি কৃষি কাজের সাথে যুক্ত বলতে কি, সেইভাবে খুব গভীর ভাবে নয়। করতে হয়, করতে মানে সেই জানতাম না বাড়িতে করছে। মানে আমার শ্বশুর বাড়িতে আমার করা হয় সেই হিসাবে করতাম। কিন্তু যখন আমি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হলাম, পেপসিকোর হুম। সাথে যুক্ত হলাম, তখন হুম। মানে আমিও শেখানোর সাথে সাথে আমি নিজেও অনেক কিছু শিখেছি যে কোনটা কেন বা কি জন্য করা হয়। ঠিক আছে। কি কি সমস্যা হয়েছিল প্রথমে, বা এখনো কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে মাঠে মানে গেছি যখন প্রথম প্রথম, হুম। তখন মানে অনেকে বলছে বা ওদের বাড়ির বউটা এই কাজটা করতেছে বা এই, যখন আমি এই কাজের জন্য বেরোচ্ছি, মানে প্রথম প্রথম অনেকেই বলেছে কোথায় যাচ্ছো কেন। মানে যেহেতু এটা গ্রাম, তাহলে সবাই একটা প্রশ্ন করছে যে হ্যাঁ কেন ওই মেয়েটা সারাদিন কোথায় যাচ্ছে, মানে এই সব প্রশ্নের মুখে মানে প্রায়ই পড়তে হচ্ছিল আর কি। কিন্তু এখন মানে জেনে গেছে সবাই, তখন সবাই বলছে ও আচ্ছা চাকরি করছে, ভালো জায়গায় কাজ করছে, এটা বলছে আর কি। ব্রততীদির সঙ্গে আপনারা সকলেই কি একমত যে এই সামাজিক সমস্যাটা মোটামুটি আপনারা সকলেই ফেস করেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং এর থেকে কিভাবে কিভাবে বেরোলেন, কিভাবে এই যে সামাজিক বেরোলাম। সমস্যাটা, যে আপনি কোথায় যাচ্ছেন কাজ করতে বা বেরোলাম বলতে কি, আমাকে না, আমার মানে একটা প্লাস পয়েন্ট কি ছিল, আমার ফ্যামিলির সবাই আমাকে খুব সাপোর্ট করে, মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি। ওনারা খুব সাপোর্টিভ, তো আমাকে ঠিক উত্তরটা দিতে হয় না, ওনারাই আমার হয়ে উত্তরটা মানে প্রত্যেক জায়গায় দিয়ে দেয় আর কি। সেই জন্য আমার মানে খুব একটা কেউ প্রশ্ন করলেও আমার খুব একটা সেটা নিয়ে কখনোই কোনো সমস্যা হয় না। সম্বন্ধে আপনিও কি একই সমস্যা ফেস করেছিলেন? হ্যাঁ স্যার, এরকম সমস্যা তো পড়তেই হয়েছিল। যখন প্রথম প্রথম কাজে বেরিয়েছি তখন আমাদের পরিবার থেকে সাপোর্ট পেয়েছি, তারপরে এই জায়গাটা আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। পরিবার থেকে যদি না সাপোর্ট পেতাম তাহলে হয়তো আমরা এই কাজটা করে উঠতে পারতাম না। এই এই জায়গাটা যে আসতে পেরেছি পুরো পরিবারের সাপোর্ট। এটা তো একটা সামাজিক সমস্যার কথা আমরা শুনলাম সকলেই। সুজাতা গড়াই, দিদি, আপনিও কি একই সমস্যা ফেস করেছিলেন? হ্যাঁ স্যার, একই। মানে বাড়ির থেকে যখন আমি আমি তো আমার বাপের বাড়ি আসলে টাউনে, তো আমাকে বেশি মানে সবার কাছে একটু আলাদা করে মানে কথা শুনতে হয়েছে। আর এই কাজের জন্য আমাকে অনেক কিছু অনেক পরিশ্রম করতে হয়েছে। বাড়িতেও সাপোর্ট দিয়েছে বলেই আমি শিখতেও পেরেছি। আর মাঠে বেরিয়ে যে কাজটা করতে পেরেছি, আমার স্বামীর প্রচন্ড হেল্প পেয়েছি, হুম। শ্বশুর মশাইও হেল্প করেছে। না হলে তারা না হেল্প করলে আমি এই কাজটা করতে পারতাম না আর কি। জানতেই পারতাম না আমি আমার চাষের সম্বন্ধে এই সকল জিনিস আর কি মেয়েরাও করতে পারে বলে। দাদা, সুদীপ্তা দি, এটা তো একটা সামাজিক সমস্যার কথা আমরা মোটামুটি শুনলাম যে প্রায় সবাই আমরা কম বেশি এই সামাজিক সমস্যার মধ্যে দিয়ে গেছি, যে আহ, সমাজ কি বলছে বা এই ধরনের। কিন্তু একজন মহিলা কৃষক আর একজন পুরুষ কৃষক, তারা চাষের ক্ষেত্রে কি একই সমস্যা ফেস করেন, নাকি একজন মহিলা কৃষক চাষের ক্ষেত্রে আলাদা সমস্যা ফেস করে, একজন পুরুষ কৃষক সে আলাদা সমস্যা ফেস করে? আপনার কি মনে হয় যে একই সমস্যাটা কি কৃষি ক্ষেত্রে একই, মহিলা এবং পুরুষদের, নাকি আলাদা? না স্যার, এক্ষেত্রে আমি বলবো আমাদের এখানেও সেম একই জিনিস, পুরুষদের সেইভাবে কিছু বলা হয় না। পুরুষরা তো চাষ করবে, এটা তো স্বাভাবিক, পুরুষরা মাঠে যাবে কোদাল নিয়ে কাঁধে। কিন্তু যখন একজন মহিলা কাঁধে নিয়ে কোদাল নিয়ে যাচ্ছে কাঁধে, তখনই বলছে যে এই মেয়েটা। তারপরে আমাদের এখানে জলজ্যান্ত উদাহরণ, এই নমিতা দি আমার পাশেই আছেন, উনি জমিতে ওষুধ স্প্রেও করেন। যখন উনি মাঠে কাঁধে ওষুধ স্প্রে করেন কাঁধে নিয়ে মেশিন, তখন ওনাকেও অনেক কিছু শুনতে হয়েছে। আমি তো নিজে দেখেছি, বা আমার ক্ষেত্রেও বলবো, এই নমিতাদির ক্ষেত্রে আমি নিজের চোখে দেখেছি জিনিসটা, আর উনি আরো ভালো বলতে পারবেন। হ্যাঁ, নমিতা দি, প্লিজ।
আমি হচ্ছে আমারও বাপের বাড়ি আমরা চাষবাস কোনোদিন করিনি। হুম। যখন এই শ্বশুর বাড়িতে এসে এবারেতে মাঠে ঘাটে যখন প্রথম আমি ধান চাষ করতুম, আলু কি জিনিস আমি জানতুম না। যখন আমাদের এই ভ্যান্ডারের ঘরেতে হচ্ছে কাজে ঢুকলুম বা মিনি টিনি সবই দেখাশোনা করি, তার জমি জায়গাও দেখে করে দিই। হুম। সে আলু চাষটা ধরা, হ্যাঁ, আলু চাষটা ধরাবার পর আলু চাষটা ধরাবার পর ও কিন্তু জ্যোতি আলু চাষ করতে দিত নি, পেপসি আলু চাষ করাতো। পেপসি আলু যে চাষ করাতো উনির কাছে দেখে দেখে আমি বা শিখেছিলুম। তারপরে যখন এই যে ম্যামের আরে সব একটা আমাদের ট্রেনিং আরে সব শিক্ষা হয়েছে, ওদের কাছ থেকে আমি সবকিছু শিখে শিখে আমি নিজেই চাষবাস গুলো বাড়াই। আমাকে কারোর সাথে আর জোড়োতে হয়নি, আমি নিজে নিজে ওগুলো মনে মনে চিন্তা করে ভেবে নিই। আর যখন ওষুধপত্র যেগুলো বুঝতে পারিনি যখন, তখন আমি দোকানেতে সবকিছু শিখে বা জেনে নিই কখন কোনটা কোন ভাবে কিভাবে দিতে হবে, হাই ওষুধ কিভাবে দিতে হবে, হাতে গিলাস, মুখে মাস্ক, টুপি বা পায়ে জুতো, এসবগুলো, হাতে ফুল জামা, মানে এগুলো এসবগুলো উনি এই আমি মিটিং থেকে আমি জেনে, মিটিং এই থেকে জেনেছি। মেয়েদের যে মিটিং গুলো হয়। গ্রুপ থেকে আমাদের যে মিটিং থেকে হয় ওখান থেকে আমি অনেক কিছু শিখে দিয়েছি। আর মাঠে যে আমি যে চাষবাস যে নিজে করি, আমি অত ব্যাগ ছেলেদের অত সং ধরিনি, আমি নিজে নিজে ওগুলো অনেকটাই করতে পারি। কিন্তু প্রথম প্রথম অনেকের অনেক কথা শুনতে হয়েছে, শুনতে কিন্তু হয়েছে, এখন আর সেটা হয় এটা না। সেটা শুনতে হয় না, আমি নিজে নিজেই বা অনেকটাই করে নিই। ধরুন আজকে আপনারা তো বেরিয়ে আসতে পেরেছেন কারোর না কারোর সাহায্যে, যে সবাই আহ, পরিবারের সাহায্য পেয়েছে, পেছনে তারা দাঁড়িয়েছে, সাপোর্ট করেছে। কিন্তু এমনও তো এখনো কি গ্রামে এরকম আহ, আছে যে যারা হয়তো সাহায্যটা পাচ্ছে না, কেউ? না, ওগুলো কিন্তু আমাদের যে গ্রামে ওগুলো ছেলেরা আমাকে প্রথম খুব সাহায্য করেছিল, প্রথম সাহায্য করেছিল বা ও জেনির কাছে হচ্ছে শিখেছি ওগুলো, শুনতে সেও পাচ্ছেন? খুব সাহায্য করেছে। হ্যাঁ, 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 শুনতে পাচ্ছি। কাকন্দি, আপনার, হ্যাঁ, বলুন বলুন। হ্যালো স্যার, আমি কাকন্দি বলছি। হ্যাঁ, আপনার ভিডিওটা অন করুন। আচ্ছা, এই বলুন সুনিষ্টা দি, বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, ভালো উনি আছেন? এটাই বলতে চাইছেন যে উনি প্রথম প্রথম একটু মানে সবার হেল্প না পেলেও এখন অনেকটাই পাচ্ছেন। হয়তো প্রথমে দু একজনকার পেয়েছিলেন, সবারই পান এইভাবে, মানে কিছু কথা ওরকম শুনতেও হয় না, বা হেল্প সবাইকার পান। মানে উনি যে এগিয়ে এসেছেন, ওনার দেখা দেখি আরো পাঁচজন এগিয়ে এসেছেন, আমরাও দেখেছি, দেখে শিখছি বা শিখেছি। আরো পাঁচজন আগিয়ে এসছে। আমার পরিবারের মধ্যে আমি একা, আমার দুটি মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে, একটি মেয়ে আমার কাছে থাকে, ওই নাতনির আরে থাকে, তারাও আমাকে সাহায্য করেছে, তারাও আমার কাছে দেখে শিখেছে। হ্যাঁ, আর তাদেরকে নিয়ে আমি সবকিছু মানে লাড়া ঘাটা নিয়ে এইসব চাষবাসে মানে নাই। উনি চাষটাকে এইভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন, পর পর বাড়াচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছি, বাড়াচ্ছি, আমার দেখে দেখে আরো আরো পাঁচটা পাঁচজন মহিলা শিখছে। শিখছে। নমিতাদির কাছে যাব। নমিতাদি, একজন মহিলার জন্য কতটা মুশকিল কৃষিকাজ! ধরুন সংসার সামলে, তার নিজের বাচ্চা সামলে, সন্তান মানুষ করে, মাঠে ঘাটে গিয়ে কাজ করা কতটা ডিফিকাল্ট হতে পারে, কতটা আহ, সমস্যা তৈরি করতে পারে। যদি পরিবারের লোক সাপোর্ট করে তো সেক্ষেত্রে সমস্যা হয় একটু, মানে অনেকটাই কম হয় সেক্ষেত্রে। যদি না পরিবারের সাপোর্ট পাওয়া যায় সেক্ষেত্রে অনেকটাই ট্রাভেল করতে হয়, কারণ বাড়ির সব কাজ সামলে তারপর তাকে বাইরে যেতে হয়। কিন্তু যদি পরিবারের লোক থাকে পাশে তাহলে এটা অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু এই কাজে যুক্ত হওয়ার ফলে পরিবারের মানে একটা নিজের গুরুত্ব বেড়েছে, আমার যেটা হয়েছে এই কাজে যুক্ত হওয়ার পর। কতটা পরিবর্তন আপনারা নিজেদের মধ্যে দেখতে পান যে আমি আগে যখন শুধুমাত্র ঘরের কাজ করতাম, এবং এখন আমি যখন বাইরে গিয়ে কাজ করছি, এর মধ্যে কতটা নিজেদেরকে পরিবর্তন, নিজেদের পরিবর্তন, কতটা পরিবর্তন দেখতে পান নিজেরা, আপনারা কতটা? অনেকটা পরিবর্তন, কারণ আমাদের নিজেদের মধ্যেও পরিবর্তন এসেছে, যেমন এই কথাবার্তা বলা, তারপর হচ্ছে নিজের বাড়ির কোনো বড় ব্যাপারে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তখন অতটা গুরুত্ব দেওয়া হতো না, জাস্ট জিজ্ঞাসা করা হতো। কিন্তু এখন
আমার গুরুত্ব দেওয়া হয় যে না এটা করব, এই রকম একটা আলোচনার মধ্যে অংশগ্রহণ করতে পারি এবং আমার গুরুত্বটাকে মান্যতাও দেওয়া হয়। এবং নিজের মধ্যেও পরিবর্তন এসেছে, নিজের একটা পরিচয় তৈরি হয়েছে। আগেতে আমার স্বামীর নাম দিয়ে চিনতো আমাকে, কিন্তু এখন আমার নামে চেনে। অনেক দিদিদের সঙ্গে যাদের ট্রেনিং দিয়ে আরতি দিদি কিছু বলবেন? না স্যার, নবনীতা বলছে তো যেগুলো সেগুলোই ঠিক। আপনি বলুন আপনার কেমন অভিজ্ঞতা, মানে কেমন লাগছে, আপনার কি অভিজ্ঞতা যে পরিবর্তন যে না যেটা করছি সেটা এসেছে ঠিক তার করছি কিনা, কেমন আরো বেটার কি করা যেতে পারে? আরতি দিদি। বেটার, আমার অভিজ্ঞতাও আজ সেরকম। আমিও আগে 19 সালের আগে এমনি মানে মাঠে কাজ করতাম, মানে হুম। অতটা গুরুত্ব দিয়ে করতাম না। মাঠে কাজ করতে হয় করছিলাম, আলু কাটতে হয় করছিলাম, মানে অতটা মানে চাষ সম্বন্ধে কিছুটা জানছিলাম না। তারপরে ট্রেনিং গুলো পাওয়ার পরে মানে জানলাম যে সত্যি মানে চাষটাকে খুব ভালোভাবে করতে হবে। এবং এই ট্রেনিং পাওয়ার পর আমি নিজে সাহস পেয়েছি। আগে দাদারাই মানে সার চাপান ছড়াতো, আর তারপরেই আমি ট্রেনিং গুলো পাওয়ার পরে মানে মেয়েরাও করতে পারবে এই সাহস গুলো পেয়ে আমি নিজে থেকে চাপান সার ছড়াই এবং আমি নিজেও স্প্রে করি। আলু জমি বলুন, ধান জমি বলুন, সেই অভিজ্ঞতা আমার হয়েছে এই ট্রেনিং গুলো পাওয়ার পর থেকে। আপনারা সকলেই দিল্লিতে এসেছিলেন। দিল্লির আহ, যে পেপসিকোর যে ইভেন্ট ছিল, যে অনুষ্ঠানটা ছিল, সেই অ্যাওয়ার্ড ফাংশনে আপনারা সকলেই এসেছিলেন, তাই তো? হ্যাঁ। না স্যার, হ্যাঁ স্যার। আমার একটু মানে কাজ আপনি ছিল আসতে বলে আমি পারেননি। যেতে পারিনি। তো আমি শুনেছি যে আপনাদের মধ্যে অনেকেই আহ, এই প্রথমবার তারা গ্রামের বাইরে বেরিয়েছেন বা শহরের বাইরে বেরিয়েছেন। আপনাদের এই যে দিল্লি আসার যে যাত্রাটা কেমন ছিল সেটা? এক গ্রাম থেকে, সুদূর গ্রাম থেকে আপনারা একদম প্রথমবার দিল্লির মতন শহরে আপনারা আসলেন। সেটার অভিজ্ঞতাটা কেমন ছিল? সুজাতা দির কাছে যাও প্রথমে। সুজাতা দি, আপনি বলুন। প্রথমে তো ভয় লাগছিল যে একদম গ্রাম ছেড়ে শহরে যাচ্ছি, কি করে যেতে পারবো নাকি ঠিকঠাক ভাবে। তারপর যখন চলে গেলাম তখন মনে হচ্ছে যে মানে ভালোই লাগছিল শহরে যে, গ্রাম থেকে যে মানে শহরে ভালোই লাগছিল। প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিলুম, তারপরে ঠিক হয়ে গেছিল। মনমন্দি, আপনি এসেছিলেন হ্যাঁ স্যার, গেছিলাম। এর আগে? এর প্রথম আগে তো আমরা ভেবেছিলাম, বলুন। এর এর আগে আগে এরকম আমরা কোন কখনোই অনুষ্ঠানে যাইনি। আপনি? এর আগে বলতে আমরা এর আগের বছর গিয়েছিলাম, যেটা হচ্ছে কলিকাতার গ্যাংস্টার হোটেলে একটা ইভেন্ট হয়েছিল, সেখানে আমরা উপস্থিত ছিলাম। আর তারপরে দিল্লি প্রথম গিয়েছিলাম। তো এইটা আমাদের সব থেকে যে আমরা কোনো মানে পুরুষ ছাড়াই আমরা সবাই মিলে 13 জন দিল্লিতে গিয়েছি, এটা আমাদের সব থেকে বড় একটা চ্যালেঞ্জ ছিল এবং সেটা আমরা সাকসেস করতে পেরেছি। প্রথম প্রথম ভয় লাগছিল আমরা পারবো কিনা, কোনো পুরুষ নেই, হয়তো পারবো কিনা। তারপর আমরা নিজেরাই 13 জন মহিলা কোনো পুরুষ ছাড়াই আমরা দিল্লিতে পৌঁছাতে পেরেছি। এটা সব থেকে আমাদের মানে নিজেদের একটা অভিজ্ঞতাই বলুন আর মানে সাহসী বলুন, মানে এটা আমরা সবাই মিলে চ্যালেঞ্জ ছিল, এটা পেরেছি। এটা খুব ভালো লেগেছে আমাদেরকে যে আমরা নিজেরাও পারছি। যেমন গ্রামেতে আমরা প্রথম প্রথম যখন কাজে যুক্ত ছিলাম, চাষিবাসী মানুষ, তখন আমরা প্রথম সিএ হিসাবে যখন কমিউনিটি অ্যাগ্রোনমিস্ট হিসাবে কাজ ঢুকলাম, তখন একটা ভয় ছিল যে পারবো কি পারবো না, হয়তো লোকের অনেকে অনেক কথা বলছে, আমরা এটা কি এগিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু আমরা পেরেছি। সেম এই চ্যালেঞ্জটাও আমি মানে বলবো যে আমরা সবাই মিলে এটা পেরেছি আর কি। তার সাথে সাথে আমি যখন শুধু চাষবাস নয়, আমি কমিউনিটি এগ্রোনমিস্ট হিসাবে কাজ করি, তার সাথে সাথে ভেন্ডারের কাজের সাথেও আমি যুক্ত আছি। সেটা তো আমার একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল যে অনেক লোকের সাথে, পুরুষদের সাথে কথা বলতে হবে আর হবে। সেই দিক থেকেও আমি মানে সফলতা পেরেছি, মানে অর্জন করতে পেরেছি আর কি। এবং এটা যদি আমার প্রথম আপনার দিল্লি যাওয়াটা। আপনার কেমন অভিজ্ঞতা ছিল এই প্রথম আহ, গ্রাম থেকে মানে একদম শহরে, একদম দিল্লির মতন জায়গায় গিয়ে আপনি নিজে অ্যাওয়ার্ড নিলেন স্মৃতি ইরানির কাছ থেকে? কেমন অভিজ্ঞতা ছিল? অভিজ্ঞতা তো কিছুই থাকেনি প্রথমের দিক থেকে বলতে গেলেই চলে। তারপর আমরা ওখানে গিয়ে যখন অনুষ্ঠানটা দেখি,
তারপর যখন সিটি রানী আসে প্রাইজ দেয় তখন তো ভীষণ খুশি, মানে একদম। আর কোনোদিন ভাবতে পারিনি যে দিল্লির মতন মঞ্চে যেয়ে আমরা প্রাইজ পাবো ওখানেতে। সেটা আমাদের স্বপ্নের মতন ছিল, লাগছিল, একদম স্বপ্নের মতো লাগছিল। তারপর হচ্ছে ওইটুকুই। আর চাষ করার পর যে একটা মানে অত বড় মঞ্চে যে প্রাইজ পেয়েছি তাতে ভীষণ খুশি। তাপসীদি, আর পুরো আপনার কেমন অনুভূতি ছিল, কেমন লাগছিল তখন? এই যে আমি এই কারণে জিজ্ঞেস করছি, কারণ আহ, যখন আমরা গ্রাম থেকে বেরোই, একদম শহরের মতন জায়গায় যাই, তখন একটা আমাদের একটা নার্ভাসনেস কাজ করে যে কি কেমন হবে, কি হবে, সেই একটা কাজ করে। কিন্তু আপনি সুদূর বা বাঁকুড়া থেকে আপনি দিল্লিতে গিয়ে স্মৃতি ইরানির কাছ থেকে পুরস্কার নিলেন এবং একটা সাফল্য অর্জন করলেন। কেমন সেই অভিজ্ঞতা ছিল? এই যে পুরো জার্নিটা যে যখন থেকে শুরু করেছিলেন, তখন কি কোথাও ভেবেছিলেন যে না একদিন সফলতা আসবে? আহ তারপরে এই যে সফলতা, এর কেমন লাগছে? প্রথমে বলি, প্রথমে যখন আমাদেরকে ম্যাম জানান যে দিল্লি যেতে হবে, তখন শুনে একটা প্রথমে ভয় লাগছিল যে আমরা পরিবার থেকে, কোনো বাড়ির লোক কেউ যাবেনি, পরিবার থেকে একা বেরোতে হবে। প্রথমে একটু ভয় লাগছিল, তারপরে যখন জানতে পারি আমরা 13 জন মিলে যাচ্ছি, তখন একটু মনের মধ্যে একটা সাহস আছে যে আমরা তো সবাই নিজেদের একটা পরিবার, ওইটাও যেখানে কাজ করছি সেটাও আমরা একটা পরিবার। গত 4 বছর 5 বছর আমরা একসাথে আছি, তো সবাইকে আমরা ভালোভাবে বন্ধুত্ব তৈরি হয়ে আছে আমাদের একটা, ওইটাও আমাদের একটা পরিবার। তো কিছু যদি সমস্যা হয়, ওখানে আমাদের এক পরিবার সব আছে কাছে। তো ঠিক আছে, যেতে পারবো, অসুবিধা নাই। তারপরে যাই। কিন্তু ওইখানে যে এরকম ভাবে একটা পুরস্কার পাবো কখনো স্বপ্নও করতে পারি, ভাবতেই পারিনি যে এরকম, মানে ওই স্মৃতি রানীজির কাছ থেকে একটা ওরকম ভাবে পুরস্কার পাবো, বা আমাদেরকে একটা সম্মান দেওয়া হবে এত বড় জায়গায়, দিল্লির মতো জায়গায়। সেটা আমাদের কল্পনার বাইরে, এবং খুব ভালো লাগছে। খুব এর আগে খুশিও কখনো হয়েছি। এইরকম অনুষ্ঠানে আপনারা গিয়েছিলেন যেখানে এইরকম পুরস্কার দেওয়া হয়েছে এরকম? আমি আমি আর ওই সুজাতা দি কলকাতা, ধুলাগড়েতে আমরা দুজনে মিলে ওখানেতে দুজনে পুরস্কার পেয়েছি এরকম। উনিও পেয়েছেন, আমিও পেয়েছি, দুজনে পেয়েছি কলকাতার ওই, কলকাতা নয়, ওই ধুলাগড়ের যেখানে এখানে পেপসি পেপসির কোম্পানি। কারখানা। হাওড়া ধুলাগড়। হ্যাঁ, হাওড়া। কারখানায়। হাওড়া ধুলাগড়। হুম। ওখানে তো হুম। সুজাতা আর আমিও ওখানেও পুরস্কার পেয়েছি এরকম। তো ওটা থেকেও এটা অনেক বড় জায়গা, এবং ওখানে থেকে দিল্লিতে হচ্ছে ওই স্মৃতি রানীজির হাত থেকে পুরস্কার পাওয়া মানে ভীষণ একটা ভাগ্যের ব্যাপার। কখনো মানে কল্পনা করতে পারিনি। এবং পাশাপাশি সবাই, পাশাপাশি বাড়িতে যে দিদিরা আমাদের ট্রেনিং এ আসতেন ওনারাও খুশি, এবং আমাদের বাড়ির লোক তো খুবই খুশি, এবং নিজেও খুব খুশি আপনাদের হয়েছি। দুজনকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি, দেখিয়েছেন তো? হ্যাঁ, হ্যাঁ, দেখেছি স্যার। ভারতের খুব রাজধানীতে ভালো যে আমরা লেগেছে। প্রাইজ পাবো, পুরস্কার পাবো, এটা আমাদের স্বপ্নের বাইরে ছিল। হ্যাঁ, কখনো ভাবতে পারিনি এই জায়গাটায় এসে আরতি দি, দাঁড়াতে পারবো। আরতি দি, হ্যাঁ স্যার বলুন। আপনার ভিডিওটা অন করুন একবার। আর সকলে ভিডিওটা অন করছে না, এই যে অনামিকা দি রয়েছে, কাকন দি রয়েছে। কাকন দি, একটু অডিওটা অন করুন, অডিওটা অন করুন। মানুষী দি, একটু অডিওটা অন করুন। মানুষী দি, ইয়েটা অন করুন, অডিওটা অন। হ্যাঁ, কাকন দি, হ্যাঁ কাকন দি, কাকন দি আপনার, হ্যাঁ বলছি যে একজন মহিলার একজন মহিলার জন্য কতটা কৃষিকাজ কতটা টাফ, মানে পুরুষদের কি আমরা বিট করতে পারবো? মানে পুরুষদের হ্যাঁ, অবশ্যই। সমান সমান কি কাজ করতে পারবো আমরা? না, বুঝতে সমান সমান না কাজ করলেও আমরা চেষ্টা করি, মানে তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে থেকে। যেমন ধানের সময় আমরা কি করি, ধান তো আমরা দিতে পারি, কিন্তু আমরা মানে যে ধান বীজটা বীজটা দেখে দেখে আমরা চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার। তারপরে ধান তোলার সময় আমরা কাটতে আমি পারি
পারি না, কিন্তু ধানের ডাঙ্গিগুলো মানে আটিগুলো দিয়ে চালু করে দিই। দাদা, আমরা আমরা কেউই আহ, সাহায্যটাই শুধুমাত্র করতে পারি। তারপরে স্যার একটা সময় তো আছে আলু হ্যাঁ, কাটা থেকে লাগানো থেকে। হ্যাঁ। কে কিছু বলছেন? স্যার আমি একটা কথা বলছি হ্যাঁ, তাপসীদি এখানে, বলুন। বলবো? হ্যাঁ, বলুন বলুন বলুন। ধরুন একটা পুরুষ কাজ করছে, ঠিক আছে, আগে একটা মহিলা কাজ করতো, ধরুন বীজ কাটা, ধরুন আলু লাগাতে যাওয়া, আলু তুলতে যাওয়া। কিন্তু একটা দেখবেন বাড়ির যে চাষের কাজ হয়, কিন্তু মহিলারা কিন্তু বেশি কাজটা করে। বীজ বাড়িতে নিয়ে চলে আসার পর কিন্তু একটা মহিলাই কিন্তু ওই বীজগুলোকে ভালো করে বেছে খুঁটে রাখে। তারপরে বীজ কাটার সময় যত্ন সহকারে কাটে, এবং বীজটাকে ঠিকঠাক জায়গায় শোধন করে ঠিকঠাক ভাবে রাখে। এখন এমনকি দেখবেন বীজটাও কিন্তু শোধন মহিলারাও করে। আগে যেটা করতো নি, ভয় পেত, কিন্তু এখন বীজ শোধনটা মহিলারা প্রায় করে আমাদের এখানে। তারপরে বীজকে লাগানো, ঠিক আছে, এখন মহিলারা মাঠে কিন্তু যে দিদিরা ট্রেনিং পাচ্ছেন, আগে হয়তো মাটি দেওয়ার জন্য সাহসে কুলাতো নি, জল সেচ দিতেও ওনারা ভয় পেতেন, কিন্তু এখন ট্রেনিং পাওয়ার ফলে কিন্তু মহিলারাও কিন্তু অনেকটা এগিয়ে গেছেন, অনেকটা। কারণ শুধু বীজ কাটাতে ওনারা আর বীজ লাগানোতে ওনারা কিন্তু নেই। ওনারা এক এক গ্রামে দেখবেন ওষুধ স্প্রে পর্যন্ত মহিলারা করতে যাচ্ছেন, কারণ হচ্ছে ওনারা সঠিক ট্রেনিংটা পাচ্ছেন, কিভাবে পদ্ধতিগুলো অবলম্বন করবেন সমস্ত কিছু ওনারা জানছেন। এমনকি এটাও ছেড়ে যে আগে যে রেকর্ড রাখা হতো, সেই রেকর্ড রাখাটা পর্যন্ত আগে কি কারণে রাখা হতো বা রেকর্ড জিনিসটাই কি সেটাই জানা যেত নি। কিন্তু এখন সেটা কি করছে, মহিলারা ট্রেনিং এ আসার ফলে রেকর্ড রাখলে কি হয়। আগে ধরুন একটা জমিতে আলু বিক্রি হয়ে গেলে দাদারা দিদিদের যদি জিজ্ঞাসা করতো যে আজকে কত টাকার বিক্রি হলো, তখন দাদারা কিন্তু উত্তর দিত যে কি হবে জেনে, তোমার জেনে কি হবে। হ্যাঁ, কিন্তু এখন দিদিরা কি সেই প্রশ্নটা দাদাদেরকে নিজেরা না করে কি হয়, দিদিরা কিন্তু লিখে রাখেন, নিজেরাই কিন্তু জানতে পারেন যে এতটা আমার জমিতে এতটা খরচা হয়েছে এবং এতটা আমার লাভ হয়েছে। সেক্ষেত্রে দাদাদেরকে আর দিদিরা কোনো রকম ভাবে ঘুরাতে পারেননি যে ক্ষতির ব্যাপারটা, অনেকটা কিন্তু আগে আগিয়ে গেছে। শুধু আমি কথা বলছি, আপনারা নিজেদের নিজেদের অভিজ্ঞতাটা আমাকে বলুন। মানুষদি, দেখুন, মানুষদি বলুন। এই মিউটটা মিউটটা খুলুন। হ্যাঁ, বলুন এবার। স্যার বলুন আর একবার কি বললেন আমাকে। কিছুই বলিনি আপনাকে। আপনার অভিজ্ঞতাটা কেমন? আচ্ছা আচ্ছা ম্যাম, স্যার বলছি স্যার, আগে তো অভিজ্ঞতা আমার প্রথম থেকেই ছিল, মানে অতটা থাকেনি। ওই চাষ করতাম, অল্প করতাম। আর এখন স্যার অভিজ্ঞতা আমার হয়েছে, মানে কাজটা করতে যে ট্রেনিং গুলো, আগে তো ম্যামের সাথে যেতাম, ট্রেনিং গুলো পেয়েছি। এখন আবার দিদিকেও ট্রেনিং দিচ্ছি। আর আগে কিভাবে আলু কাটা, মানে বীজ শোধন তো আমি করতাম না, এখন বীজ শোধন করি। এবং পাশাপাশি গ্রামেতে যে ট্রেনিং দিচ্ছি, তাদেরকেও ট্রেনিং এতে বলছি শোধন করা। আর আমি আগে বীজ মানে আমাদের বাড়িতে রাখার কোনো সিস্টেম থাকেনি, মানে জায়গা নেই, ওই বস্তা বস্তায় রেখে দিতাম। আর এখন আমি ট্রেনিং পেয়েছি যে হাফ হাফ করে বস্তায় রাখতে, এবং হাফ হাফ করেও রেখেছি, রাখতাম। আর এবং দিদিকেও বাড়িতে বাড়িতে যে বলতাম। আর এইসব অভিজ্ঞতা আমার এসেই গেছে। আর আমি আগে অল্পই চাষবাস করতাম, এখন আমি নিজেও লিজ নিয়ে এবং পরের কাজ মানে পরের জমি লিজ নিয়ে চাষ করি, আমার হাজবেন্ড আর আমি দুজনেতেই। আর হচ্ছে কে কে শোধনও করি। ভালো চাষ করে, আপনার হাজবেন্ড না আপনি? স্যার আমার হাজবেন্ড চাষ করে ঠিকই, কিন্তু স্যার ও তো আলু বীজটা নিয়ে যে পৌঁছে দেয় বাড়িতে, আমি তো বাড়িতে ওই যে বাছাই করে নিলাম, দিয়ে আর ওই অল্প অল্প করে বস্তায় রাখি স্যার।
আর যদি ও একটু জায়গা আছে সেখানেতে আমি কতকগুলো মিলে রেখে দিই। আর হচ্ছে মানে শোধনের সময় তো মানে ওই পাতলা করে মিলে দেবো তিরপলের উপরে। শোধনটা হয়তো ও এখন তো স্প্রে করে শোধন, হয়তো একটু স্প্রে করে দিল, তারপর আমি হাতে করে উম, হাতে কাভার পরে ওই হাতে করেই চাড়িয়ে কতকগুলো বেশ ভালো করে মাখিয়ে দিলাম উপর নিচে করে, মানে আলুগুলো দিয়ে পাতলা করে একটু মানে ছাওয়া জায়গাতে রাখলাম। তারপর যখনই দেখলাম যে শুকিয়ে গেল, সেইগুলো একটু মানে অন্য জায়গাতে নিয়ে যেয়ে রেখে দিলাম। আমাদের তো একটু মানে জায়গার শর্ট স্যার। তারপর যখন বস্তায় ভরে তখন ওরা বলে মুখ ভর্তি একটু দিয়ে দাও, গাড়িতে আর কটা নিয়ে যাব। স্যার আমি অল্প অল্প করেই দিই। বস্তাতে মানে আলু মানে এক বস্তা আলুকে 2 বস্তা চাড়িয়ে দিই। রান্না কে করে? রান্না স্যার আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, কিন্তু হুম। চাষটা আলাদা। জয়েন্ট ফ্যামিলি ওই দিনেতে স্যার আমার শাশুড়ি যা রান্না করে, আর চাষবাসটা আমি দিনের বেলা দেখি, আর রাতের দিকে স্যার রান্না বাড়া আমি করি। আমি তো দিনে সময় পাই না, বলতে ওরা যখন না থাকে হয়তো আমাকে করতে হয়, কিন্তু স্যার দিনের বেলা আমি রান্না খুব কমই করি। চাষবাসটা আমি প্রায় দেখি, বেশি দেখি। আমার জায়েদের তো জায়েরটাতেও মানে সেচ দিয়ে দিই আর দিয়ে দিই। আমার দেওর হচ্ছে মানে অন্য জায়গাতে কাজ করে থাকে না। আর আলু কাটা ওই অধিকাংশ জিনিস সব কিছু কাজ আমরা হাজবেন্ড আমি দুজনেই করে দিই। আমার জায়েদেরটাও করে দিই, আমাদেরটাও। জয়েন্ট ফ্যামিলি স্যার হতে পারি, কিন্তু চাষবাসটা আলাদা আলাদা। আমি হয়তো আচ্ছা। আমার আর্থিক থেকে আমার অর্থ থেকে আমি সেটা লিজে নিলাম, বন্ধক রাখলাম। আমি আমার যতটা মানে ক্ষমতা হলো ততটা আমি চাষ করলাম এখানে জমি। আর আমি যতটা চাষ করতে পারবো ততটা তো আমার উপকার হবে। আমি আমার হাজবেন্ড আর আমার দেওর অল্প স্বল্প চাষ করে স্যার, কিন্তু ওই ও যেইটুকুন চাষ করে সেইটুকুন আমরাও করে দিই। প্রত দিদি, প্রত দিদি, হ্যাঁ স্যার বলুন। দিদি আপনার কেমন অভিজ্ঞতা যে কৃষি ক্ষেত্রে আপনার কি মনে হয় যে নারীদের ভবিষ্যৎটা কেমন হতে পারে? ভবিষ্যৎ বলতে কৃষিটাও তো একটা কর্মের মধ্যেই পড়ে। মানুষ ওটা ওটা নিয়েও এগিয়ে যেতে পারে। এবার এইখানে একটা জিনিস সর্বপ্রথম যেটা আমি বললাম, আমি নিজে পেয়েছি, যেটা ফ্যামিলি সাপোর্ট। আপনার ওইটা খুবই প্রয়োজন প্রত্যেকটা মানে মেয়েদের ক্ষেত্রে। ছেলেরা করতে পারে, তারা ফ্যামিলি সাপোর্টটা পায় বলেই তারা করতে পারে। সেই সেম জিনিস মেয়েদের ক্ষেত্রেও যদি হয়। কারণ দেখুন, ছেলেরা বাইরে কাজটা করে এলো, বাড়ির দিকটা ওদিকে ভাবতে হচ্ছে না, কিন্তু কিন্তু মেয়েদিকে বাইরে গেলেও আবার বাড়িটা ভাবতে হচ্ছে। তাহলে ওরা যদি মানে ফ্যামিলি সাপোর্টটা পায়, অবভিয়াসলি ওরা উন্নত হবে। এখন যেটা অনেকই হয়েও গেছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আর মানে এখন আর সেই জায়গাটাই নেই যে হ্যাঁ মেয়েদিকে বেরোতে দেবো না বা মেয়েরা কাজ করতে পারে না। এই জিনিসটা নেই এখন, প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রায় আমি যেটুকু মানে আমার এক্সপিরিয়েন্সে বলছি যে হ্যাঁ, সাপোর্টটা তো পাচ্ছে। ধরুন এই যে মেয়েদের একটা একটা তো জিনিস আছে যে সংসারটা সামলানো, আমাদের এখনো আমাদের কালচারটা এখনো সেরকম ভাবে হয়তো গ্রাম বাংলায় বা শহরের দিকেও অনেক সময় এখনো চেঞ্জ হয়নি পুরোপুরি, যে না না রান্না বান্নার কাজটা এখনো মেয়েদের কাজই ভাবা হয়। সেটা হচ্ছে যে আপনি যখন কোথাও কাজ করছেন, সেটা কৃষিক্ষেত্রে হতে পারে বা অন্যান্য জায়গাতেও হতে পারে, আহ তখন কিন্তু রান্নার যে দায়িত্বটা সেটা কিন্তু একজন মহিলার কাঁধেই থাকে বাড়ির। মানে আমরা হ্যাঁ যেটা হ্যাঁ দেখে এসেছি যে আজকেও আমার মাই আমার জন্য রান্নাটা করে, কিন্তু বা- আমার বাবাকে হয়তো আমি কোনোদিনও রান্না করতে দেখিনি। কিন্তু আপনি যখন আমার মাও যদি কোথাও চাকরি করেন, তিনি কিন্তু রান্না করেই যায় বাড়ি থেকে। তো আপনি যখন কোনো কাজের সঙ্গে যুক্ত, তখন কি আপনাকেও সেই একটা এক্সট্রা ভার বহন করতে হয়? না স্যার, ওইটাই তো আমি বললাম না প্রথমেই যে আমি আমার ফ্যামিলির ফুল 100% সাপোর্টটা পাচ্ছি। এই ক্ষেত্রে আমার মানে শাশুড়ি মার অবদান খুবই। আমাকে বাড়ি মানে আমি দুটো কাজ করি, প্রথমত ভেন্ডারের কাছে এই পেপসিকোর জন্য যুক্ত, প্লাস আমি একটা স্কুলে পড়াই, নার্সারি স্কুলে পড়াই। তো রান্নার ব্যাপারটা মানে আমাকে কোনোদিনই মানে দেখতে হয় না। উনি ওটা বলে না ঠিক আছে তুই চলে যা, তুই বাইরে এত করছিস। আমি কোনো জিনিসটা যদি করবো বলি, তো মা বলেন আর কি যে না তোকে করতে হবে না, তুই তো বাইরে সারাদিন করছিস,
আবার ঘরে এসে করবি, আমি তো ঘরে আছি, আমি করে নেবো সেটা। আমাকে উনি সব সময় এই কথাটা বলেন কিন্তু। আর উনি মানে সাপোর্ট করছেন বলে আমি জানি যে আমি বাইরেরটা করতে পারছি, নাহলে বাড়িতে প্লাস বাইরে সামলানোটা প্রচন্ড মানে কঠিন হয়ে যেত উনি যদি না সাপোর্টটা করতেন। কিন্তু আপনি তো অনেকের সঙ্গে যুক্ত, অনেক কিছুর সঙ্গে যুক্ত, আপনি নিশ্চয়ই অনেক মহিলা আহ তাদেরকে জানেন, যারা এই এই কাজের সঙ্গে যুক্ত, এই কৃষি কাজের সঙ্গে যুক্ত, তাদের সবার অভিজ্ঞতা কি একই রকম? তারা কি না না এই রকম সাপোর্টটা পায় এখনো পর্যন্ত? না, পাচ্ছে না। আমি মানে স্কুলের জায়গাতেও বলি বা এই কৃষি কাজের জায়গাতেও বলি, আমি দেখেছি, আমি দেখছি এখনো চারদিকে রান্না বান্না করে আবার মাঠে গিয়ে কাজ করতে হচ্ছে। বা স্কুলেও মানে আমার সাথে যে আমার কলিগরা আছে ওনাদেরও সেম, অনেকেই বাড়িতে, হ্যাঁ বাড়িতে এই রান্নাটা করে এলাম, তাড়াহুড়ো করে করে আসতে হলো তবে যে স্কুলে আসতে পারছি, কিন্তু আমার ক্ষেত্রে সেটা নয়। আমি রেডি হলাম, এমনকি আমি যে খাবারটা খাবো সেটা পর্যন্ত উনি আমার মুখের সামনে দিয়ে দেয় যে না এটা খেয়ে যেতে হবে তোকে। এই জিনিসটা আমি বললাম তো পেয়েছি, না হলে আমি কাজ করতে হয়তো তাপসীদি, পারতাম না। আপনি কি এইরকম সাপোর্ট পেয়েছেন? তাপসীদি, হ্যাঁ স্যার বলুন। আপনিও কি এইরকম সাপোর্ট পেয়েছেন? দেখুন, একটা মহিলাকে বাড়ির সমস্ত কাজ করে বাইরে বেরোতে হয়। তো বাড়ির যদি একটু সাপোর্ট না পাওয়া যায় অনেকটা কষ্ট হয়। তো আগে প্রথম প্রথম আমি কিন্তু সাহায্য পেতুমনি, যখন আমি এই কাজটার সাথে যুক্ত হয় তখন আমাদের কি হতো, প্রথম প্রথম যখন আমি সিএ হিসেবে জয়েন করি তখন আমার দিদিদেরকে মিটিং এর জন্য বলতে যেতে হতো বাড়িতে বাড়িতে ঘুরে, যে এই টাইমে 4টের সময় মিটিং আছে, দিদিরা চলে আসবেন। সকাল থেকে বেরোতুম সাইকেলে করে, এসে তারপরে রান্না বান্না, ছেলেকে স্কুলের ভাত রেঁধে দেওয়া, তারপরে আবার ফের বিকেল বেলায় মিটিং এ জয়েন হতে যাওয়া, প্রথম যখন কাজে মানে ঢুকি। তো এরকম করে করে যাবি তখন দুপুরে? বাড়িতে সমস্ত কিছু রয়ে যেত 2-1 দিন। তারপরে আস্তে আস্তে দেখি যে না, আমার হাজবেন্ড হচ্ছে, আস্তে আস্তে দেখি যে আমার হাজবেন্ড আমাকে একটু একটু করে সাহায্য করতে পারছে। যখন কেউ সাহায্য করেনি তখন আমার কিন্তু খুব কষ্ট হতো, একাকে করতে হতো সব দিকটা, তখন খুব কষ্ট হতো। এখন কি হয়, অল্প হলেও সাহায্যটা পাই, তখন এখন কষ্টটা অতটা হয়নি। মানে একটু সাহায্য আমি এখন পাই, নিজেরও ভালো লাগে যে না, আমি বাড়ির সমস্ত কিছু কাজ সেরে যখন একটা বাইরের কাজেও যুক্ত হচ্ছি তখন আমার জন্য কেউ একটু ভাবছে। এটা একটা স্বর্ণানিধি, ভালো লাগে যে একটা মেয়ের জন্য। স্বর্ণানিধি, আপনি কেমন সাপোর্ট পেয়েছেন পরিবারের কাছ থেকে, বা বা আপনাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে? হ্যাঁ, প্রথমত দেখুন, যখন প্রথম প্রথম আমরা কাজে যেতাম হুম। তখন আমার বাড়িতে শুধু হাজবেন্ড, আমি আর আমার ছেলে, তিনজন। হুম। আমার ছেলে বাইরে পড়াশোনা করে, তাহলে বাহ। দুটো মানুষ। আমি যদি এই কৃষি কাজের মানে ট্রেনিং এর যদি কাজে বেরিয়ে যাই, তাহলে আমাকে প্রথম থেকেই আমার হাজবেন্ড একটু সাপোর্ট করে, ফুল মানে পুরোটাই সাপোর্ট। আমি যদি কোনো কাজটা করতে করতে যদি আমার টাইম হয়ে গেছে মিটিং এর জন্য, তখন বলতো যে হ্যাঁ তুমি চলে যাও, এই কাজটা আমি করে নিচ্ছি। এইটুকু ফুল সাপোর্ট আমি পেয়েছি, এখনো পাচ্ছি। ফুল সাপোর্ট না পেলে তো আমরা বাইরে বেরাতেই পারতাম না। তো দিদি এখন আপনার। সাপোর্ট না পেলে, স্যার এখন হুম। সাপোর্ট না পেলে তো আমরা কিছু কাজটাকে এগাতে পারবো না, কারণ ধরুন আমাদের ট্রেনিং এর জন্য বাইরেতে 2 দিন 3 দিন করে থাকতেও হয়। তো যদি বাড়ির সাহায্য না পাই তাহলে আমরা কি এটা সম্ভব করতে পারতুম? কখনোই পারতুম নি। তো আগে অতটা সাহায্য পেতুম নি, এখন কিন্তু অনেকটা সাহায্য পাই। প্রথম 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 মানে সেরকম ভাবে সাহায্য পেতুমই নি, কিন্তু এখন ভালো রকম ভাবে সাহায্যটা পাই। তো দিদি, আপনার কি মনে হয় মানে গ্রাম বাংলায় এখনো আহ, এইরকম ভাবে সাপোর্টিভ পরিবার, মানে এখনো কি সব আছে মহিলারা কি এরকম সাপোর্ট পান নাকি? না, না, আমি সব ধরুন। মহিলারা পায় আমি এই কথাটা বলবো না, কারণ আমি হুম। নিজের মানে আশেপাশেই দেখতে পাচ্ছি অনেকে পাচ্ছে না ওই সাপোর্টটা। তো সেই ক্ষেত্রে আমি সবাই পাই সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ এখন যেহেতু সবাই একটু উন্নত, তো 70% তো পাই, এবার 30% একটু যারা রয়ে গেছে চেঞ্জ করা আস্তে তাপসী দি আস্তে আর হয়তো। সুজাতা দি, আপনারা হয়তো আরো ভালো বলতে পারবেন। পেপসিকোর যে অনুষ্ঠানটা ছিল, সেই অনুষ্ঠানে একটি মহিলা, তিনি একটি পুরস্কার পেয়েছেন, এবং তার আহ, তিনি আসতে পারেনি দিল্লিতে, কারণ তার মা তাকে আসতে বাধা দিয়েছে, যে না, আহ, যেতে দেওয়া হবে না। আমি পেরো ঝাড়খণ্ডের না। একজন মহিলা।
আপনারা হ্যাঁ, জানেন হয়তো তাপসী দি, সর্বাণী দি। হ্যাঁ, শুনেছি ওখানে ওখানেতে দেখলাম এইরকমও তো, পোস্ট, মানে ছবিতেও দেখলাম যে হ্যাঁ, বলছিলেন। তো এইরকমও ফ্যামিলি আমরা তো দেখতে পাই। এটা তো শুধুমাত্র ঝাড়খণ্ড বা ভারতের অন্যান্য রাজ্যের চিত্র নয়, আমার পশ্চিমবঙ্গেও কি এরকম হয় না? হ্যাঁ স্যার হয়। আমি হ্যাঁ এরকম হয়। স্যার না, সেটা আপনারা ভালো এই জন্য বলতে পারবেন কারণ আপনারা নিজেরা সেই জায়গা থেকে উঠে আসছেন এবং সেই আহ, সেটা অনুভব করতে পারছেন। স্যার স্যার আমি আমি যখন আমি যে কথাটা বললাম, আমি যে সাপোর্টটা পাচ্ছি আমি নিজেই দেখতে পাচ্ছি, আমার পাশের বাড়িতেই কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। আমি সেই জন্য আমি বলতে পারি যে সব মানে সবাই সমান নয়, এই জিনিসটা আমি বলতেই পারি, কারণ আমি দেখতে পাচ্ছি, আমি একটা জায়গার কথাই বলছি, আমি যে সাপোর্টটা পাচ্ছি আজ ওনার সাপোর্টের কারণেই আজকে আমি এখানে, কিন্তু আমি পাশের বাড়িতেই দেখতে পাচ্ছি যে মানে একদম তাকে সাপোর্ট করা হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে সবাই এক যেমন না, আর সবাই সেই সাপোর্টটাও পাচ্ছে না কিন্তু। আস্তে আস্তে বলো। হ্যাঁ, সুজাতা দি কিছু বলছিলেন আপনি? হ্যাঁ স্যার বলছি এখনো সবাই সে সাপোর্টটা পাচ্ছে না। ধরুন 50-50, হয়তো 50% লোক যদি সাপোর্ট পাচ্ছে, 50% লোক কিন্তু ওই সাপোর্ট পাচ্ছে না 50। কিন্তু এখনো হ্যাঁ তো স্যার ধরুন, একই কথা। ধরুন যে কৃষি কাজ ছাড়া যদি বাড়ির মহিলা অন্য কোনো কাজে ধরুন যুক্ত হয়, তখন কি সেই পরিমাণ মানে সাপোর্টের ভাগটা কি একটু বেড়ে যায়? না স্যার, সে সমানই থাকে। সমানই থাকে। সমানই থাকে, সে যদি একটা মানে ধরুন প্রাইমারি স্কুলে যদি টিচারও হয়, তাকেও কিন্তু সমস্ত কাজ ছেড়ে দিয়ে তাকে স্কুল যেতে হবে। এরকমও ফ্যামিলি আছে। বা এরকমও ফ্যামিলি আছে, কোথাও যেতে গেলে বাড়ির প্রত্যেকের অনুমতি নিয়ে বেরোতে হয়। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই যে আমাদের কিষাণ দিবস উপলক্ষে আজকে গ্রাম বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে মহিলা কৃষকরা উঠে আসছেন, তাদের মুখগুলো উঠে আসছে এবং তাদেরকে আমরা এই কৃষি জাগরণ এই প্ল্যাটফর্মে আমরা তুলে ধরতে পেরেছি। আমরা সত্যিই খুব আনন্দিত যে কিষাণ দিবস উপলক্ষে আজকে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পেরেছি, বাংলার বিভিন্ন জেলা থেকে মহিলাদের কৃষকদের নিয়ে তাদের সমস্যা, তাদের অনুভূতি, তাদের স্ট্রাগল, সমস্ত কিছুই আমরা শুনতে পারলাম যে তারা কি ধরনের সমস্যা তারা ফেস করছে। আরো যদি কিছু বলবেন? না না, কিছু বলিনি। হ্যাঁ স্যার, আমার সাথে একজন মহিলা চাষি এসছেন, অনিতা দি। আচ্ছা, অনিতা দি, হ্যাঁ। অনিতা দি কিছু বলবেন? হুম। নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। আপনি কতদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত? কৃষিকাজে 5-6 বছর হবে। আমরা 10 বছর কোম্পানি আলু লাগাচ্ছি। হ্যাঁ, আগে আমরা তো চাষের সম্বন্ধে কোনো কিছু জানতাম না তো। হুম। 5 বছর আমরা কেমন ট্রেনিং লাগছে দিয়ে এখন, মানে এখন কেমন লাগছে এই যে ধরুন এখন ভালো কোম্পানির সঙ্গে? লাগছে। কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি, আমরা ধুলোগড়ও গেছি, আরো এইখানে গ্রামগঞ্জেতেও গেছি অনেক জায়গা। হুম। তারপরে আপনার কেঁচো সারও একটু একটু করে আমরা শিখেছি, কেঁচো সারের থেকে আমরা চাষও করছি। হ্যাঁ, এখন যেমন সিজন না, এখন আমরা শুধু সবজি টবজি দিয়ে আমরা সার তৈরি করি। হ্যাঁ, আমাদের এই কেলেঙ্কারি আছে তো। কাকন্দি, কাকন্দি, হ্যাঁ হ্যাঁ, আমার কাকন্দি, শাশুড়ি তো একটু আমাকে পাশে সাউন্ড বেরোতে আসছে, দিবে। হ্যাঁ। হ্যাঁ স্যার আমার বলুন। জানি না না, ওই সাউন্ড আসছিল তাই। সাউন্ড আসছিল। স্যার আমি কিছু বলবো পরে। হ্যাঁ বলুন না, বলুন, এখনই বলুন। তো উম, আমার শাশুড়ির থেকে অনেক বলছি বাধা বিঘ্ন এসেছে। তো এখন আপাতত এখন ওইটা নাই, আমার স্বামী এখন বাইরে থাকে। আমি চাষ করি বলতে আমি চাষবাস করি। হ্যাঁ, একবারে ধান কাটা, ধান লাগানো, ধান তুলা, ধান ঝাড়া, ধান আবার সমস্ত পালুই কাজ দেওয়া। করেন আপনি? আমি হ্যাঁ চাষের কাজই করি।
চাষের কাজ। না, সমস্ত কাজটাই আপনি একাই করেন? হ্যাঁ, লেবার যেখানে লেবার লাগে সেখানে দুটো লেবার করে নি। হুম। আর আর রান্না বাড়ার দিক থেকে বলি, হুম আমাদের এমন সিস্টেম রয়েছে, আমরা 4টের সময় উঠে পড়বো চাষের সময়। আর আমার তো আর কেউ হেল্প করবার লোক নাই। হুম তাহলে এবারে আমাকে ওই আলু ভাতে একটা তরকারি করে আমাকে মাঠকে যেতে হয়। হ্যাঁ। আর এখন তো ভালো চাষ হয়েছে, এখন যেমন দেখছি ডোঙাতে জল ছিঁচা নাই। হুম হ্যাঁ, মাথা মাথা সালে জল। এখন তো চাষটা এবারে ফকটিসের চাষ হচ্ছে, সুইচ খুললেই জল। তাহলে আর তখন আমরা ডোঙাতে জল ছিঁচেছি, গাছ ডোঙা, বুঝতে পারছেন তো? গাছ ডোঙায় জল ছিঁচেছি, একটা ঝালে হবে না, দুটো তিনটে ঝালে আমরা জল ছিঁচেছি। আমার আমার বয়স হচ্ছে 57 বছর বয়স। হুম হ্যাঁ, আমি চাষ করছি। বাপের বাড়িতেও আমাদের ধুমধড়কায় চাষ, বাপের বাড়িতেও করে এসেছি, এইখানেও করেছি। শাশুড়ির কথা আমি শুনিনি। আর স্বামী তো বাইরে বাইরে থাকে, তাহলে স্বামী কখন চাষ করবে? তাহলে এখন এবারে এত যত্ন সহকার হয়ে গেছে, আমি চাষের জন্য একটু যদি আগে আমার কাছে অনুমতি নিই, একটু জঙ্গল মারা যদি দিতে যাই, বলবো কতটা ভাগ নিতে হবে আগে বলে দাও। সেই হিসাবটাও আমাকে দিতে হয়, আমার স্বামীকে দিতে হয়। আর মুনিশ করলেও সে তাদেরকেও বলে দিতে হয়, দরকার হলে আমি যাই। তখন আমি তো ডামেতে ওষুধ দিতাম, এখন আর ডামে আমি ওষুধ দিই নি, লেবার দিয়ে লোক দিয়ে করিয়ে নিই। এখন ওটা ভারী লাগে। হুম। তাহলে তখন 84 কেজি ওজন ছিল, এখন 45 কেজি ওজন হয়ে গেছি। তাহলে তো হবে না, আমার থেকে ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে হুম ওইটা করিনি, ওই লোক দিয়ে করে নি। আর ওই টেলিংটা যে দিদি ভাইরা যে টেলিংটা দিয়েছে, খুব পরিষ্কার টেলিং দিয়েছে। যেমন আমাদের আমাদের পাড়ায় আমার হচ্ছে একটা ছোট গ্রাম আর কি। হুম হ্যাঁ, হিজুলিয়া গ্রাম। সেই গ্রামে আমার দেখে আরো 10 জন মহিলা মাঠে কাজ করছে, যারা কখনোই কাজ করেনি। আমার দেখে তারা কাজ করছে, যেমন ওই যে নোংরা গুলো ফেলার জন্য চতুর্দিকে মাঠে আর দেখতে পাবেননি, ডাস্টবিন তৈরি করে দেওয়া হয়েছে। ডাস্টবিন তৈরি করা হয়েছে মাঠে। হ্যাঁ, সেসব কাভার পরে কাজ করে। আমাদের যে ট্রেনিংটা যে হয়েছে না, এবারে বিরাট উপকার হয়েছে, বিরাট। কি বলে বোঝানো যাবে নি, এত সুন্দর ট্রেনিং আমাদেরকে দিদি ভাইয়েরা বুঝিয়েছে, ভালো করে বুঝিয়েছে যে এইভাবে এই করো। আর পেপসি আলু তো ছাড়বো নি, যতদিন বেঁচে থাকবো পেপসি আলু চাষ করব। হ্যাঁ, এই বছর লাগিয়েছি 2 বিঘে, আর বছর হয়তো আরো 10-12 কাঠা হয়তো বাড়তে পারে। হ্যাঁ, আর আমার দেখে 3 জন চাষিও, নতুন চাষিও এই বছর হয়েছে। হ্যাঁ, তাহলে তাদেরকে আমিও ট্রেনিং দিই, মাঝে মধ্যে আমিও দিয়ে, যেমন বীজ কাটার জন্য, শোধন করার জন্য। আমার কাছেও বলতে আসে যে বৌমা, তোমাদের ট্রেনিং আছে যখন, তখন আমাদেরকে একটু বুঝিয়ে বলে দিলে ভালো হয়। তাহলে তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়েছে। আর আমাদের মহিলারাও তো মিটিং এ যায়, আমাদের পাড়ার থেকে অধিকাংশ মহিলাই মাঠে কাজ করে। কেউ পেছেই নাই, যে ও কাজ করছে, ও যদি এত কাজ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা যাই, যে তাদের স্বামীদের সাথে যাই, ছেলেদের সাথে যাই, নিজেরাও হয়তো গেল। এই যে যেমন এই যে আলু বাড়ির, এই যে বলছে হয় বৃষ্টি হবে বৃষ্টি হবে, আর জল কাটাতে হবে, আমি বলছি চ দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো, আমার সাথে চলো দেখিনি, দেখিয়ে দেবো। আলু বাড়ির জল কাটানো, আর একটু সাহায্য, মহিলাদেরকে সাহায্য করলে মহিলা নিশ্চয়ই এগিয়ে আসবে। এখন এখন আমাদের চাষবাস বলতে আমাদের হিসাব হচ্ছে, কতটা আয় ব্যয় হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, কোনখানে কতটা মাল দিলে হবে সেটাও বুঝতে পেরেছি। যেমন আমি এই যে কেঁচো সারের থেকে ট্রেনিং নিয়ে আমি 5 কাঠা জমিতে সেই সারের আমি চাষ করি, 5 কাঠা জমি। আর ফুল গাছ আমি আজ 4 বছর ফুল চাষ করছি, ওইটার থেকে, কেঁচো সার থেকে আমি ভালো উপকার পাচ্ছি। হুম। আর এখন তার কেঁচো কেঁচো সার কি পয়সা। নিজেরাই বানাতেন বাড়িতে? হ্যাঁ, 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 তৈরি করি কেঁচো সার। কেঁচো সার তৈরি করে তখন কিছু বলছিলেন আপনি? ওইটা ট্রেনিং দেয়া হয়েছিল দিদিকে, ওইটা স্যার আমি ট্রেনিং কিছু বলছি। ও সারটা তৈরি করে। কাকুন্দি কিছু বলছিলেন আপনি? হ্যালো হ্যাঁ স্যার। স্যার, আমি বলছিলাম বলতে আমার তো কথা আপনি কিছু বলা হলো নি, মানে আমারও আমরা হাজবেন্ড আর আমি একটু মিলে ভিডিওটা যে অন করে চাষবাস। নিন, ভিডিওটা অন করে নিন একটু। হ্যাঁ, বলুন বলুন কাকুন্দি, বলুন। আমি আর আমার হাজবেন্ড মিলে দুজনে, আমাদেরও স্বামী স্ত্রী চাষবাস করি। আমার শ্বশুর নেই, মানে শাশুড়ি আর আমার স্বামী আর আমার দুটো ছেলে।
আমরা স্বামী স্ত্রী নিজেরা দুজনে মিলে হাতে কাজ চাষ করি। দিয়ে যাবেন না। আর হচ্ছে আমার সে বাচ্চার যখন 2 বছর বয়স তখন থেকে আমি এই কাজে ঢুকেছি। তখন থেকেই মানে আহ, আমার স্বামী যখন বাইরে যেতাম ট্রেনিং এ যেতাম ওই বাচ্চা সামনে বাড়ির কাজ করে আমাকে সহযোগিতা করেছে, আমাকে এই কাজে উৎসাহিত দিয়েছে। এবং মাঠেতেও যখন দুজনে কাজে যেতাম আর যেতাম বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যেতাম। এখনো আচ্ছা, চলছে। 2 বছরের আমার বাচ্চাকে কিভাবে ছেলে সামলাতেন আপনি? 7 বছর। সামলে কিভাবে মাঠে কাজ করতেন? মানে বাচ্চাদের সঙ্গে করে নিয়ে চলে যেতাম। যখন আলু মাঠে হ্যাঁ, লাগানো হতো তখন তখন বাচ্চাদের সঙ্গে করে নিয়ে চলে যেতাম, বা বাচ্চাকে বাড়িতে রেখে শাশুড়ির কাছে রেখে যেতাম। আপনাদেরকে রেখে স্যার অসংখ্য আমরা ধন্যবাদ, মাঠে অসংখ্য কাজ ধন্যবাদ। করতাম। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন সুদীপ্তাদি, বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আমাদের নমিতা দি ওই কেঁচো সারের ব্যাপারে কিছু বলবেন। উনিও এই কেঁচো সার নিজের হাতে তৈরি করেছিলেন, ওর থেকে উনি ফসল ফলিয়েছেন, ভালো লাভ হ্যাঁ পেয়েছেন, হ্যাঁ সেটাই হ্যাঁ, উনি বলুন বলবেন। বলুন বলুন বলুন। আমরা ওই আরামবাগেতে যখন ট্রেনিংটা দিয়েছিল সুব্রত ম্যাম ছিল, মালা ম্যাম ম্যাম ছিল, ওদের কাছে একটু মানে কেঁচো সারের ট্রেনিং। কেঁচো সারের ট্রেনিংটা নিয়েছিল। নিয়ে আমরা আরামবাগ মানে ঘরেতে হুগলি, আমাদেরকে হুগলির দেখিয়ে দিয়েছিল কেবিকে? কিভাবে তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হুগলি হ্যাঁ হুগলি হ্যাঁ, হুগলি হুগলি। আরামবাগে, হ্যাঁ হুগলির আরামবাগে। হুম। ওখানে ট্রেনিংটা নিয়ে আমরা ভালোই একটু দেখিয়ে দিয়েছিল, শিখেছিলাম ঘরে তৈরি করে। আমাদের রাসায়নিক সারটা যে যেটা যতটা দিতাম তাই সেইটা আমাদের অতটা লাগে না। কেঁচো সারটা দিয়ে আমি 6টা করে আলু ফলিয়েছিলাম, 6টা 7টা, বা আমরা ধানেতেও দিয়ে আমার প্রচুর ধান হয়েছিল মানে সে বছর হায়েস্ট, মানে কেঁচো সেই সার দিয়ে বছর। ধান হ্যাঁ ওই হায়েস্ট, সার আলু তাই, মানে ওইগুলো। অত আলু উনি আগে হ্যাঁ, পেতেন না রাসায়নিক সার দিয়ে, যেটা উনি কেঁচো সার দিয়ে কেঁচো পেয়েছেন। সারটা আমি ঘরেতে আর তৈরি উনি এখন করি। তাই করেন, জৈব সার রাসায়নিক সার খুব কমই ওই পরিমাণ ওই দেন, জৈব সারটা, সার ওই যে দেন। কেঁচো সারটা আপনি নিজে তৈরি করতেন বাড়িতে? হ্যাঁ বাড়িতে হ্যাঁ আমরা হ্যাঁ তৈরি করতাম। হ্যাঁ হ্যাঁ। আমি কিভাবে ছিলাম, তৈরি করতেন? তারপর আমার সাথে আমি ছিলাম, আমার সাথে কিভাবে তৈরি করতেন কিভাবে তৈরি করতে বলতে দেখিয়ে দিয়েছিল ম্যামেরা। ট্রেনিং এতে? ট্রেনিং এতে দেখিয়ে দিয়েছিল সব রকম সবজিকে ছোট ছোট করে কুচিয়ে খোসাগুলো, খোসাগুলো আর সব দিয়ে একটা গোবর, গরুর গোবর গোবর মানে জায়গার মধ্যে রেখে, মানে গোবর চাপান দিয়ে খয়েরি রঙের মতন গোবরকে রং হয়ে যাবে, চাপান দিয়ে সেইটা পচিয়ে, পচিয়ে মানে একটা গন্ধ আসবে, কালারটা খয়েরির মতন হয়ে মানে যাবে। কেঁচোর খাবার হ্যাঁ উপযোগী হবে আর কি। তো তখন হচ্ছে যে ওরা একটু ফোন করতে বলেছিল, একটা টাইম দিতে বলেছিল কতদিনে তো এটা হবে। তখন যা ফোন করেছিলাম এসে দেখিয়ে দিয়েছিল কেঁচোটা সারতে, যখনই জিনিসটা তৈরি হবে ওর খাবারটা ছাড়লেও আপনি ঢুকে যাবে। আর যখন দেখবে যে সারটা তৈরি হয় না তখন ও বেরিয়ে পালিয়ে আসবে। সেইভাবে আমাদেরকে ট্রেনিং এ শিখিয়ে দিয়েছিল, আমরা ওইগুলো ঘরে সেই থেকে আমরা তৈরি করি। উনি মানে মাঠে জৈব সারও বেশি, প্রত্যেক বছর গোবর সার দেন, মানে রাসায়নিক সার যতটা পরিমাণ কম দেওয়া যায় আর কি, হুম মানে দেন অল্প পরিমাণে। হুম এই হুম। জৈব সারটা উনি বেশি ব্যবহার করেন, কেঁচো সার, গোবর সার, এমনকি সবুজ সার তৈরি করা ওনাদেরকে গ্রুপে শিখিয়ে দেওয়া হয়েছিল, সবুজ সারও দিয়েছিল, উনি তৈরি সবই করেছিলেন। দিয়েছিল। এবারে ওইগুলো যত আমি ওগুলো পরিশ্রমটা করি, আমার মেয়েটা তেমনি ঘর সংসার গুলো একটু হেল্প করে আমার দেখতে। হুম। মাঠে আমি সারাদিনই থাকি, কিন্তু ঘরে এখনো কি উনি মাঠে শাক আমি বুনছেন, মাঠেই আছি এখন, এখনো উনি মাঠে, এখনো মাঠে। এই দেখুন স্যার। মাঠে আপনাদেরকে কপি অসংখ্য লাগানো ধন্যবাদ। হয়েছে। আজকে আমরা এই যে কিষাণ দিবস উপলক্ষে যে বাংলার প্রত্যেকটা প্রায় জেলা থেকে আমরা এই মহিলা কৃষকদের নিয়ে এই যে অনুষ্ঠানটা করতে পারলাম, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের এই সাপোর্ট ছাড়া আমরা করতে পারতাম না। এত পরিমাণে আমরা এই যে মহিলা কৃষক আমরা নিয়ে এই অনুষ্ঠানটা করলাম, প্রায় অসম্ভব হতো আপনাদের সাপোর্ট ছাড়া। আর আমি আমার সাথে সবাইকে। একজন মহিলা চাষি আছে। হ্যাঁ, আমার সাথে একজন মহিলা চাষি আছে। একবার বলুন ওনাকে একটু, আপনি ইয়ে করুন, ভিডিওটা অন করুন। বিয়েতে কিছু বলুন। অনামিকা দি, ভিডিওটা অন করুন। ও করতেই পারছে না তো। না, পরে তো ম্যাম বলছে। ও, করছে না তো। একবার সকলে একটু ভিডিওটা অন করে নিন, আমরা একটা ছবি তুলবো। দেখছো না, সকাল কিছু হলো। দেখুন একটা ভিডিওর চিহ্ন আসছে, দেখুন।
সবাই একটু ক্যামেরাটা একটু অন করে নিন প্লিজ সবাই। নবনীতা দি, কার্তিক একবার হেতা খাই তোমার ভিডিওটা অন করে দিবি ভিডিওটা। অনামিকা দি, ভিডিও অন করা আছে? হ্যাঁ আরতি দি, অনামিকা বেড়া দি, হ্যাঁ বলুন বলুন স্যার। একটু ভিডিওটা অন করে নিন প্লিজ। পারছি আরতি না দি, তো করতে, কি করে তো আছে। আরতি দি একটু ভিডিওটা অন করে নিন একটু। আরতি দি, নবনীতা দি একটু ভিডিওটা অন করে নিন। হ্যাঁ, স্যার আমাদের ব্যাস। ভিডিও দেখা যাচ্ছে তো? আমার ভিডিও অনই আছে প্রথম থেকেই। আমি তো দেখতে পেলাম না। স্যার এক দেখতে সেকেন্ড, পাননি? না আমি তো দেখতেই পাচ্ছি না। অনামিকা দি, আমারটা তো অন আছে স্যার তো। দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 স্যার এবারে দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 দেখতে পাচ্ছি এবার। স্যার দেখতে পাচ্ছি, দেখতে এই তো। অনামিকা দির ভিডিওটা অন হয়নি শুধু। হ্যাঁ না স্যার, আমি ভিডিও কিছুতেই অন করতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্যার অসুবিধা নেই কোনো। নমিতাদির ভিডিও দেখতে পাচ্ছেন? স্যার নমিতাদির ভিডিও দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 ভিডিওটা এক অন সেকেন্ড এক আছে। সেকেন্ড এক সেকেন্ড। এই তো হয়েছে। ব্যাস, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, আহ প্রত্যেককে, সুজাতা দি, ব্রত দিদি, মানসী দি, সর্বাণী দি, পাপন দি, তাপস দি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যার আহ আপনাকে থ্যাংক ইউ, মানে আমাদের কথাটা বলার একটা জায়গা করে দেওয়ার জন্য। মানে আমরা নিজেদের কথাটা একদম আমরা সবসময় চাই যে যেন আগে মহিলা কৃষকদের কথা যেন উঠে আসুক। আমরা আমারও এর আগের এটাই দিন, বলা। আমার একটা কথা যেটা শুধু স্যার আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে একটা জায়গা করে দেওয়ার জন্য, এই যে আমাদের একটা নিজেদের কথা বলার জন্য। সবসময় চাই যে আজকে সকালেও আমরা যখন একটা আলোচনা করছিলাম, সেখানে বিভিন্ন আহ, জেলা থেকে বিভিন্ন কৃষকরা সেখানে ছিলেন, বিভিন্ন কৃষক ছিলেন এবং তার সাথে ধরুন ফার্মার প্রডিউসার কোম্পানি ছিলেন এবং বিভিন্ন জেলা থেকে ফার্টিলাইজার যারা বিক্রি করে, সার বিক্রেতা এবং মিডল ম্যান, বিভিন্ন যারা কাজ করে কৃষিকাজের সঙ্গে যুক্ত, তারা সকলেই সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে এত সুন্দর একটা আলোচনা হয়েছে যে কৃষকদের সমস্যার কথা বলছে, মিডিলম্যানদের সমস্যার কথা বলছে, এফপিও সমস্যার কথা বলছে এবং যারা সার বিক্রি করে তাদের কথা বলছে এবং কৃষক কিন্তু তার সমস্যার কথা বলছে যে আমি দোকানে গেলে, সারের দোকানে গেলে সেখানে আমাকে ডুপ্লিকেট সার দেওয়া হয়, নকল সার দিয়ে দেওয়া হয়, মিডিলম্যানদের কাছ থেকে আমরা ভালো দাম পাই না এবং মিডিলম্যান তারা বলছে যে না আমরা এরকম দাম দিতে চাই, কৃষকরা নেন না। সার দোকানের লোক বলছেন যে না আমাদের এরকম সমস্যা। এটা কিন্তু একটা খুব সার্বিকভাবে একটা ভালো আলোচনা হয়েছে এবং আজকে এখনো যখন 3টের সময় আমরা স্যার আপনাদের বলছি সঙ্গে যখন আলোচনাটা করছি, আমরা কিন্তু অনেক বিষয় যেগুলো কিন্তু আমরা জানতাম না সেই বিষয়গুলো কিন্তু উঠে এলো। যেমন একদিকে আমরা একটা বুঝতে পারলাম যে সমাজের কিন্তু একটা বড় ভূমিকা কিন্তু আহ দেখা যায় বিশেষ করে নারীদের ক্ষেত্রে, যে সমাজ নারীদেরকে কিভাবে দেখে এবং হ্যালো তারা যখন কাজ হ্যালো করতে স্যার। যায় বিভিন্ন স্যার এখানে একটা জায়গায়। ছোট্ট কথা আমি বলতে চাই। আপনি যে হ্যাঁ হ্যাঁ কথাটা বলুন। বলছেন, হুম, আমি ওই কথাটাই মানে বলতে যাচ্ছিলাম যে শুধু ফ্যামিলির সাপোর্টটা হলে হবে না, আমাদের যে সমাজ তাদেরও মহিলাদিকে কিন্তু সম্মান করা দরকার। বা মানে এখনো অনেক জায়গা আছে, আমি নিজের ক্ষেত্রেই বলছি, আমি মানে আমার হুম, ফ্রেন্ডের কাছে যেহেতু কাজ করে আমি মাটি পরীক্ষাটাও করছি, ঠিক আছে। হুম, উনি হুম, মাটি পরীক্ষার মেশিন নিয়েছেন। তো আমি যখন প্রথম মানে এক দুদিন গেলাম, আমি নিজে শুনেছি মানে ছেলেরা বলছে, আমার আড়ালে গ্রুপ বানিয়ে বলছে মেয়েরা মাটি পরীক্ষা করছে, এরা কি পারবে, এই টাইপের একটা কথাবার্তা। কিন্তু যখন আমি দিনের পর দিন, হ্যাঁ বলুন স্যার।
মতো করে। আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু যখন আমি দিনের পর দিন মানে কাজটা চালিয়ে যাচ্ছি, মানে দুজন যাচ্ছে আমার সামনে হয়তো যে ও এটা কি হচ্ছে, এগুলো করে কিছু লাভ হবে না, এগুলো কিছু। কিন্তু যখন আমি রিপোর্টটা আমার ভেন্ডারকে দিচ্ছি, দিনের পর দিন আমি কাজটা করছি, তখন দেখছি যে হ্যাঁ তারা অটোমেটিক নিজেরাই চুপ হয়ে গেছে। কিন্তু পয়সা দেয় না। প্রথম যখন আমি কাজটা করছি তখন বলছি, ও মেয়েরা কি মাটি পরিষ্কার করবে, এটা তো ছেলেদের কাজ। এই ধরনের জিনিসটা কিন্তু আমি নিজে শুনেছি। একদমই আপনাদের কথা প্রায় সবারই একটাই অভিযোগ, একটাই কিন্তু মানে আমার কমন বক্তব্য অভিযোগ হচ্ছে ছিল যে শুধু হ্যাঁ ফ্যামিলি নয়, বাইরের সমাজে যারা আছে পুরুষরা, তাদের আমি প্রত্যেককেই বলবো যে মহিলাদেরকে একটু যদি সম্মান করে তারা, তাহলে এখন যে মহিলারা মানে যারা আমরা ছাড়াও তো অনেক মহিলা আছে এখনো মানে যারা বেরিয়ে আসতে পারে না, তারা ওই সংসারটুকু নিয়েই ব্যস্ত, কিন্তু তারা যদি বাইরে মানে ছেলেদের একটা বাইরে সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট, বাইরে সমাজের সাপোর্টটা পায় না, তারা অনেকটা কিন্তু এগিয়ে যেতে পারবে। একদমই, আমরা সবসময় তৈরি আছি, আমরা সবসময় চাই হ্যালো মহিলা স্যার। কৃষকরা তারা এগিয়ে আসুক। হ্যালো এবং স্যার। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন বলুন। আমাদের নমিতাদি আপনাকে স্যার কিছু বলতে চায়। ধন্যবাদ। হ্যাঁ বলছি বলুন বলুন। আমরা তো চাষিবাসী মানুষ, হুম। একটু যদি কোথাওলার মতন একটু সুযোগ যদি কোথাও জায়গা করে দেওয়া হতো। যেমন আপনি Definitely আজকে আমরা দিয়েছেন, আপনি দেখুন, আপনি আমি যে আজকে সুযোগটা করে দিয়েছেন, সেটাই উনি আপনাকে ধন্যবাদ জানাতে চাইছেন যে আপনি থ্যাংক যে ইউ থ্যাংক ইউ আপনি থ্যাংক ইউ যে আপনাদেরকে খবরটা অসংখ্য করে ধন্যবাদ। দিয়েছেন। এটাই আমরা ধন্যবাদ। সুজাতা দি এবং তাপসী দি জানে, এনাদের সঙ্গে আমি একটা যখন ছোট্ট একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে এনাদের, তাপসী দি এবং সুজাতা দির একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ আমার হয়েছে, যে হয়তো কোনো সময় সুযোগ হতো না, সেই সুযোগটা হয়তো দিল্লিতে কোনো রকম ভাবে আমরা পেয়েছি, এবং সেই সুযোগটাকে আমরা কাজে লাগিয়েছি। যে এনাদের শুধু সুজাতা দি এবং তাপসী দিদি নয়, অসংখ্য দিদি, ব্রত দিদি, মানসী দি, নবনীতা দি, সর্বাণী দি, অনামিকা দি, অসংখ্য নাম, সুদীপ্তা দি, অসংখ্য নাম, যাদের কথাই কিন্তু এদের দুজনের মধ্যে দিয়ে উঠে এসছে। এবং আমরা এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে পারলাম, সেটা শুধুমাত্র পরিবারের সাপোর্ট নয়, সমাজের সাপোর্টটা খুব বেশি দরকার। বিশেষ করে যারা আমরা উম, এই রকম সেক্টরে কাজ করি, যারা কৃষি ক্ষেত্রে কাজ করি, তাদের জন্য তো আরো বেশি সমাজের সাপোর্টটা দরকার। কারণ কৃষি এখনো পুরুষতান্ত্রিক একটা কাজ বলে এখনো সমাজ মনে করে, যেখানে নারীদের কোনো ভূমিকা তারা প্রায় অস্বীকার করা হয়। সেইখান থেকে আমরা যখন দেখি যে বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে কতগুলো মহিলা উঠে আসে এবং দিল্লির মতন জায়গায় তারা পৌঁছে যায়, এবং সেই জায়গাটাকে আমরা সাপোর্ট চিরদিন করতে চাই। এবং মানে একদম নিঃস্বার্থ ভাবে করতে চাই, যে যেখানে কোনো স্বার্থ থাকবে না, এবং নিঃস্বার্থ ভাবেই আমরা আপনাদের পাশে দাঁড়াবো। এবং আহ, আপনাদের ম্যাডাম, তিনি যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়ে সবসময় সাপোর্ট করেন, সুব্রতা দি মানে অসাধারণ, মানে টাইম এবং দিন ক্ষণ কোনো কিছু না দেখে তিনি সাপোর্ট করেন। আমার সঙ্গে একবার সর্বাণী ম্যামের কথা হয়েছে, ম্যাম সেখানে বলেছেন যে কিভাবে আহ, শত বাধা চেষ্টা পেরিয়েও তিনি আপনাদের কাছে পৌঁছে যান, এবং আপনারাও অনেক সাপোর্ট করেন। এই সাপোর্ট সিস্টেমটা আমরা চালু রাখতে চাই, যেখানে আমাদের মাধ্যম দিয়ে আপনাদের কথাগুলো উঠে আসবে, এবং বাংলার শুধু এই 13 জন 14 জন মহিলা নয়, বাংলার অসংখ্য মহিলা যারা কিছু করতে চায় অথচ করতে পারে না, শুধুমাত্র আহ, তাদের কাছে হয়তো সঠিক ইনফরমেশনটা পৌঁছয় না সঠিক টাইমে, এবং তাদের কাছে হয়তো সুজাতা প্রামাণিকের কথা পৌঁছয় না, হয়তো তাপসী পালের কথা পৌঁছয় না, হয়তো মানসী রয়ের কথা পৌঁছয় না। আমরা সেই কথাটাই পৌঁছে দেওয়ার কাজ করব, এবং আগামী দিনেও কাজ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে কাজ চালিয়ে যান। আমরা কৃষি জাগরণ আমরা সবসময় চেষ্টা করি। আপনাকেও অনেক থ্যাংক ইউ ধন্যবাদ স্যার, যে আপনাকেও আমাদেরকে কথা বলার বলার একটা জন্য জায়গা আমাদের সাথে। পেলাম আর কি। ডেফিনেটলি তো আমি আমরা যে সবসময় আজকে একটা অসংখ্য মন খুলে ধন্যবাদ কথা স্যার। বলতে পারলাম সবারই সাথে, সবাই মিলে একসাথে, তার জন্য আপনাকে একদমই অসংখ্য একদম। ধন্যবাদ। আমাদের এবং যে এতদিন এখান যে থেকে অনেক জার্নিটা আজকে হ্যালো একটু শর্ট স্যার। ছিল, হ্যাঁ বলুন সুজাতা দিদি বলুন। কাটানোটা। হ্যাঁ বলছি, আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আর
এবং মেয়েদের যে স্বপ্নটা শুধু সংসারেই যেমন না থাকে, সেটা বেরিয়ে যেমন আসে, তারা নিজেদের মতন করে আরো কাজ করতে পারে, কিংবা চাষের কাজে, কিংবা কেউ যদি চাষের কাজ নাও করতে পারে তার নিজের মতন যেটুকুন করতে পারবে সেরকম মানে কাজ আর কি, সেটাও যেমন করতে পারে, সেরকম আরো যেমন সবাই সেটা ছড়িয়ে যায় আর কি। একদমই একদমই আমাদের প্রচেষ্টা, আমাদের মানে সকলের প্রচেষ্টাই তাই, যে আমরা যেন যেটা আরো বেশি সংখ্যায় আগে আমরা যখন যেমন পরবর্তী, আমরাও না, আমরা আরো এর যেন পরে অনেক মেয়ের। যখন আমরা আবার একসাথে কথা বলবো, আবার একসাথে আমরা এরকম বসে আলোচনা করব, এখানে 13 জন নয়, আমরা 1300 জন দেখতে চাই। আমরা হুম 13 জন নয়, আমরা 1300 জন দেখতে চাই। এটা আমাদের আগামী 6 মাসের একটা টাস্ক, যে আমরা হুম আগামী দিনে যখন আমরা কথা বলবো তখন 1300 জন নারী কৃষক আমরা এই প্ল্যাটফর্মে আমরা দেখতে চাই। হুম আপনাদেরকে এক- অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাকেও স্যার ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। 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 অসংখ্য হুম, ধন্যবাদ। যোগটা তো পাওয়াই যায়নি। ধন্যবাদ।